Now we have to explain what is income census method, যেটিকে বাংলাতে আমরা বলি আয়শুমারি পদ্ধতি। এই পদ্ধতিটি আমরা মূলত ব্যবহার করি জাতীয় আয় পরিমাপ করার জন্য। এই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে আমাদেরকে তিনটি জিনিস মাথায় রাখলেই হবে। তার মানে হচ্ছে only three things should be kept in mind. প্রথমটি হচ্ছে compensation to the employees, তার মানে হচ্ছে কর্মচারীর ক্ষতিপূরণ। দ্বিতীয়টি হচ্ছে অপারেটিং সারপ্লাস, তার মানে কার্যকরী উদ্বৃত্ত। এবং তৃতীয়টি হচ্ছে মিক্সড ইনকাম, তার মানে মিশ্র আয়। So we can say that to calculate national income through income census method, three things are very important. One is compensation to the employees, second one is operating surplus, and third one is mixed income. শুধুমাত্র এই তিনটি জিনিসের ভ্যালু জানতে পারলেই আমরা এই ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে দিতে পারবো। সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতে পারি 1, 2 এবং 3 এই তিনটি জিনিসের ভ্যালু যদি আমরা জানি, এই তিনটিকে যদি আমরা সাম করে দিই, তার মানে যোগ করি, যোগফলটা হচ্ছে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, তার মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। যদি প্রশ্নপত্রে আমাদেরকে এমন দেওয়া থাকে যে কম্পেনসেশন টু দ্য এমপ্লয়িজ এটার ভ্যালু হচ্ছে 100, অপারেটিং সারপ্লাসের ভ্যালু হচ্ছে 100 এবং মিক্সড ইনকাম এটার ভ্যালু হচ্ছে 100, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু হচ্ছে তিনটার যোগফল, তার মানে 300। এখন যদি আমরা এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট যে ভ্যালুটা পেলাম তার সাথে যদি আমরা নেট ফরেন ইনকাম দ্যাট ইজ এনএফআই এটাকে যদি আমরা প্লাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এই যে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট দ্যাট ইজ এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলে থাকি, দ্যাট মিনস এনআই। তাহলে এটা খুবই সহজ পদ্ধতি ইনকাম সেন্সাস মেথড, যার সাহায্যে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, প্রশ্নপত্রে সরাসরি কম্পেনসেশন টু দ্য এমপ্লয়িজ, অপারেটিং সারপ্লাস এবং মিক্সড ইনকাম এটার ভ্যালু দিয়ে দেয় না। কম্পেনসেশন টু দ্য এমপ্লয়িজ সরাসরি এটার টোটাল ভ্যালুটা না দিয়ে আমাদেরকে এটার চারটা ভ্যালু দিতে পারে, মানে যে এটার আন্ডারে চারটা কম্পোনেন্ট থাকে। এক নম্বর হচ্ছে ওয়েজ বা স্যালারি, দুই নম্বর হচ্ছে পেমেন্টস ইন কাইন্ড। পেমেন্টস ইন কাইন্ড বলতে আমরা এখানে বুঝি রেন্ট ফি, অ্যাকোমোডেশন। থার্ড নম্বর হচ্ছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু দ্য সোশ্যাল সিকিউরিটি, তার মানে যে প্রভিডেন্ট ফান্ড যেটা থাকে এমপ্লয়ীদের। আর 4 নম্বর হচ্ছে পেনশন অন রিটায়ারমেন্ট। সুতরাং আমরা বলতে পারি আমাদেরকে কম্পেনসেশন টু দ্য এমপ্লয়িজ এটা যদি সরাসরি না দিয়ে দেয়, তাহলে আমাদেরকে এই চারটা কম্পোনেন্টের ভ্যালু দিয়ে দিতে পারে। যদি আমরা এই চারটা ভ্যালু অ্যাড করি, তাহলে আমরা কম্পেনসেশন টু দ্য এমপ্লয়িজের ভ্যালু পেয়ে যাচ্ছি। তবে এই ক্ষেত্রে মনে রাখা দরকার, যদি এ বি সি ডি এটার মধ্যে কোনো একটার ভ্যালু না দেয়, তাহলে আমরা সেক্ষেত্রে এটার ভ্যালু 0 ধরে নেব। অপারেটিং সারপ্লাসের ক্ষেত্রেও চারটা কম্পোনেন্টই থাকে। আমাকে সরাসরি না দিয়ে অপারেটিং সারপ্লাসের ভ্যালুটা আমাদেরকে রেন্ট, ইন্টারেস্ট, রয়্যালটি, প্রফিট এই চারটা ভ্যালু দিয়ে দিতে পারে। তখন এই চারটাকে যদি আমরা যোগ করে নেই, তাহলে আমরা অপারেটিং সারপ্লাসের টোটাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তবে ম্যাক্সিমাম টাইম প্রফিটের ভ্যালুটা সরাসরি দেয় না। প্রফিট যদি সরাসরি না দিয়ে আমাদেরকে অনেক সময় কি হয়, প্রশ্নপত্রের মধ্যে তিনটা ভ্যালু দিয়ে দিতে পারে, ডিভিডেন্ড, কর্পোরেট বা কর্পোরেশন ট্যাক্স, আর একটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট। এই তিনটা ভ্যালুকে যোগ করলে আমরা টোটাল প্রফিটের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। যদি কোয়েশ্চেন পেপারে শুধুমাত্র ডিভিডেন্ড দেয় আর বাকি কর্পোরেট ট্যাক্স না দেয়, আনডিস্ট্রিবিউটেড প্রফিট এটার ভ্যালু না দেয়, সেই ক্ষেত্রে যেগুলি ভ্যালু দেবে না সেগুলিকে আমরা 0 ধরে নেব। মিক্সড ইনকাম ম্যাক্সিমাম টাইম কোশ্চেন পেপারে এটাকে ডিরেক্টলি দিয়ে দেয়, এটার কোনো আলাদা কম্পোনেন্ট ভাগটা করে দেওয়া হয় না। সো এই জিনিসগুলি যদি আমরা আমাদের মাথায় রাখি, এই জাস্ট তিনটা জিনিস, কম্পেনসেশন টু দ্য এমপ্লয়িজ, অপারেটিং সারপ্লাস অ্যান্ড মিক্সড ইনকাম, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বের করতে পারি। আর এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের সাথে নেট ফরেন ইনকাম যোগ করে আমরা ন্যাশনাল ইনকাম অথবা এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজিলি ক্যালকুলেট করতে পারি। সবশেষে দুই একটা কথা বলা দরকার। In case of compensation to the employees, we have added 4 components here.
ওয়েজ অ্যান্ড স্যালারি, পেমেন্টস ইন কাইন্ড, কন্ট্রিবিউশন টু দ্য সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড পেনশন আফটার রিটায়ারমেন্ট। আমরা যে কোনো মানুষ, যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি দেখি, তার যে যখন সে কোনো জায়গাতে এনগেজ থাকে বা এমপ্লয়েড হয়, তখন সেই 4 ধরনের বেনিফিটস বা ফ্যাসিলিটিস পেয়ে থাকে সে তার হার্ডওয়ার্কের জন্য বা ওইখানে এমপ্লয়েবিলিটির জন্য। If anyone is engaged or employed anywhere, then after the ending of the month he can get the salary or wage. So it is quite obvious. Secondly, payments in kind বলতে আমরা যখন কোনো জায়গাতে চাকরি করি বা এমপ্লয়েড হই, তখন আমরা অনেক ধরনের ফেসিলিটিস পেয়ে থাকি, যেমন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সিএল বা কম্পেনসেটরি লিভ, বা আমাদেরকে মেডিকেল লিভ বা আর্নড লিভ এই ধরনের দেওয়া হয়। তাছাড়া রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনও দেওয়া হয়। তো এগুলি সবগুলি পেমেন্টস ইন কাইন্ডের আন্ডারে আসবে। আমাদেরকে জিপিএফ, ইপিএফ এই ধরনের অনেক ফ্যাসিলিটিস দেওয়া হয়, এগুলি সি ক্যাটাগরি, অর্থাৎ এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু দ্য সোশ্যাল সিকিউরিটি, এটাতে আসবে। আর যখন আমরা রিটায়ারমেন্টে আসি তখন আমাদের পেনশন অ্যামাউন্টটা ঢুকবে, বাকি তিনটা ওই ক্ষেত্রে জিরো হয়ে যাবে তখন। And in case of operating surplus, here also we can see the 4 components, that is rent, interest, royalty and profit. এই ক্ষেত্রে একটা জিনিস বলা দরকার, আমরা যদি কোনোখানে এনগেজড থাকি বা চাকরি করি, তার পাশাপাশি আমার একটা দোকান ঘর থাকতে পারে, আমার বাড়ি ভাড়া দিয়ে সেখান থেকে আমি রেন্ট পেতে পারি, বা ব্যাংকে আমি প্রচুর পরিমাণে ডিপোজিট করেছি, এটাও এফডি হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, ওইখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি। আবার আমার কোনো প্যাটেন্টিং থাকতে পারে, আমি কোনো বই লিখতে পারি, ওইখান থেকে আমি একটা রয়্যালটি পাচ্ছি প্রতি মাসে। তার পাশাপাশি আমরা যদি কোনো বিজনেস করি তাহলে সেখান থেকে আমরা প্রফিট পাচ্ছি, এবং এই প্রফিটকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ডিভিডেন্ড, তার মানে যে অংশটা যিনি অর্গানাইজার বা প্রডিউসার উনি যে অংশটা নিজে নিয়ে এসে খরচ করে, এমন একটা কর্পোরেট ট্যাক্স, মানে প্রফিটের একটা পার্ট দিয়ে উনি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিচ্ছে। আরেকটা প্রফিটের আরেকটা পার্সেন্টেজ যেটা আনডিস্ট্রিবিউটেড থাকে, সেটা হয়তো কোম্পানির ফিউচার কোনো প্ল্যান, ফিউচারে কোম্পানিকে এক্সটেন্ড করার জন্য এটা আনডিস্ট্রিবিউটেড থাকে, না এটা কর্মচারীদেরকে দেওয়া হয়, না এটা মালিক নিজে ভোগ করেন, অথবা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এটাকে ইউটিলাইজ করা হয়, এটা অ্যাক্সিডেন্টাল কেসও এটাকে ইউটিলাইজ করা যেতে পারে। আর কোশ্চেন পেপারে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিক্সড ইনকাম সরাসরি দিয়ে দেয়, এটার জন্য আলাদা কোনো কম্পোনেন্টস ভাগটা করে দেওয়া হয় না।